সাবালক ছেলেমেয়েদেরকে কড়া হাতে শাসন করতে গিয়ে বাবা মা ছেলেমেয়েদের উপকার করলেন না বিপদে ফেললেন? এই প্রশ্নের উত্তর জানতে গল্পটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন শুরু করি আজকের গল্প। সাধনবাবু রেলের একজন উচ্চপদস্থ অফিসার ছিলেন, এখন অবসর নিয়েছেন। স্ত্রী পূরবী দেবী একসময় একটা নামকরা বেসরকারি স্কুল শিক্ষিকা ছিলেন। পরে অবশ্য তিনি সংসারের প্রয়োজনে, বিশেষ করে ছেলেদেরকে ভালোভাবে মানুষ করার জন্য স্কুলের চাকরিটা ছেড়ে দিয়েছিলেন। তিনি এখনো গর্ব করে বলেন তার সিদ্ধান্তে কোনো ভুল ছিল না, কারণ দুই ছেলেই মানুষের মতো মানুষ হয়েছে। দুই ছেলেই এখন ভালোভাবে প্রতিষ্ঠিত। বড় ছেলে মোহিত কলকাতার এক নামকরা ফার্মের চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এবং ছোট ছেলে রোহিত ইঞ্জিনিয়ারিং করে একটা এমএনসি কোম্পানির বড় পদে কর্মরত। দুই ভাইয়ের বয়সের ব্যবধান মাত্র 2 বছরের বলে তারা সমবয়সী বন্ধুর মতো বড় হয়েছে। ছোটবেলা থেকে মারপিট ও খুনসুটির মাঝে বড় হলেও একজন আরেকজনকে খুবই ভালোবাসে। দুজনের খুবই মিল, এক ভাই আরেক ভাইয়ের প্রাণ। সাধনবাবু এবং পূরবী দেবী কঠোর প্রকৃতির দাম্ভিক মানুষ হলেও সন্তানদের প্রতি তাদের মায়া মমতা কোনো অংশে কম ছিল না। ছেলেদের মানুষ করতে গিয়ে কখনো বকেছেন, কখনো আদর করেছেন, ভালোবেসেছেন, আবার প্রয়োজনে শাসনও করেছেন। ছেলেরাও বাবা মাকে যথেষ্ট শ্রদ্ধা করে, তাদের কথা মান্য করে চলে। পূরবী দেবী সংসারের সমস্ত দায়িত্ব যেমন নিজের হাতে রেখেছেন, তেমনি নিজের পছন্দ অপছন্দ মতামত সমস্ত কিছু অন্যের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন। সাধনবাবুকেও সমস্ত কিছুতে তাই স্ত্রীর কথা মেনে চলতে হয়েছে এবং এখনো হচ্ছে। তবে সাধনবাবু এখন মাঝে মধ্যে বলেন, গিন্নি, সব কিছুতে অন্যের উপর জোর করে চাপিয়ে দেওয়াটাকে এবার একটু কম করো, কারণ ছেলেরা বড় হয়েছে, তাদের একটা নিজস্ব মতামত আছে, ভালো লাগা খারাপ লাগা আছে, তাই সব কিছুতেই তোমার মত অনুযায়ী তাদেরকে বাধ্য করতে পারো না। কিন্তু কে শোনে কার কথা? পূরবী দেবী বলেন, ছেলেরা তো নিজের কাজ নিয়েই ব্যস্ত, ওদের অন্য কিছু নিয়ে ভাববার সময় আছে, তাই সমস্ত কিছু আমাকেই দেখতে হবে। তবে সাধনবাবু পূরবী দেবীর কথায় নিশ্চিন্ত হতে পারেন না, কারণ তিনি ছেলেদের মধ্যে কিছু পরিবর্তন লক্ষ্য করছেন। যদিও ছোট ছেলে রোহিত ছিল সবসময় একটু চঞ্চল, একরোখা, সামান্য কথায় রেগে গিয়ে খাওয়া দাওয়া না করে চুপচাপ অফিস চলে যাওয়া, না খেয়ে শুয়ে পড়া মাঝে মধ্যে করে থাকে। তবে বড় ছেলে মোহিত ঠিক এর উল্টো। সে সবসময়ই শান্ত, মা বাবার কথা শোনে, রাগ রোষ কম করে। কিন্তু গত কিছুদিন ধরে বড় ছেলেও যেন মনমরা হয়ে রয়েছে। সাধনবাবুর মনে খটকা লাগলেও তিনি ছেলেদেরকে কিছু জিজ্ঞেস করতে পারছেন না, কারণ তিনিও ছেলেদের সাথে কখনো বন্ধুর মতো মিশতে পারেননি। আজও ছেলেরা অফিস থেকে মনমরা হয়ে বাড়ি ফিরে উপরে চলে গেল এবং কেউই সন্ধ্যের টিফিনের জন্য নিচে এলো না। অগত্যা পূরবী দেবী কাজের মাসিকে দিয়ে কফি আর কিছু স্ন্যাক্স পাঠিয়ে দিলেন। ছেলেরা কোনো কারণে টিফিন করতে নিচে না গেলে কখনো কখনো তিনি নিজেও আসেন চা কফি পৌঁছে দিতে। তবে আজকাল ছেলেরা বেশিরভাগ সময়ই লাঞ্চ আর ডিনার ছাড়া নিচে খেতে যায় না। দুই ভাইয়ে দোতলায় পাশাপাশি দুটো ঘরে থাকে। সাধনবাবু ও পূরবী দেবী থাকেন নিচের তলায়। আজ মোহিত অফিস থেকে ফিরে ফ্রেশ হয়ে দোতলার ব্যালকনিতে চুপচাপ বসে আছে। কফির কাপটা আধ খাওয়া অবস্থায় পড়ে আছে, হাতে একটা বই, কিন্তু পাতাগুলো উল্টানোর নাম নেই। রোহিত এসে পাশে বসলো। কিছুক্ষণ চুপচাপ থাকার পর রোহিত বলল, দাদা, তোর কি শরীর খারাপ? মোহিত বলল, না, ঠিক আছি। কেন বলতো? রোহিত বলল, কিছুদিন ধরে তুই হাসি খুশি থাকিস না, সব সময় আনমনা থাকিস, কারণটা কি বলতো? মোহিত অভিমান করে বলল, কেন বলবো তোকে? তুই আমাকে কিছু বলিস? হ্যাঁ, আমি তো তোকে সবই বলি দাদা। সব বলিস সেটা ঠিক, তবে এই কিছুদিন আগের বিশেষ কোনো একটা ঘটনা তুই আমার কাছে লুকিয়ে রেখেছিস। রোহিত চমকে ওঠে। তার মনের কথা দাদা কি করে জানলো? তবে সে জানে দাদা তো তার সবচেয়ে কাছের বন্ধু, তাই বলল, হ্যাঁ, ঠিক বলেছিস, একটা বিশেষ কথা তোকে জানানো হয়নি, তবে আজ বলবো সব কথা, আর সেই সাথে শুনবো তোর মন খারাপের কারণ। এখন রাত 10টা বাজে, চল খেয়ে আসি, না হলে মা চেঁচামেচি করে ডাকতে আসবে। খেয়ে এসে আমরা কথা বলবো। তারপর তারা দুজন নিচে গিয়ে খেয়ে এলো। খেয়ে এসে দুজনেই মোহিতের ঘরে গিয়ে বসলো।
মোহিত যখন ভাইয়ের বিশেষ কোনো কথা শুনবে বলে ভাইয়ের দিকে তাকিয়ে আছে, তখন হঠাৎ করে রোহিত বলল, দাদা, তুই বোধহয় প্রেমে পড়েছিস, তাই না? মোহিত চমকে ভাইয়ের দিকে তাকালো, তারপর বলল, তুই জানলি কিভাবে? রোহিত মুচকি হেসে বলল, কারণ আমি নিজেও প্রেমে পড়েছি। জানিস দাদা, কয়েক মাস আগে সোহিনী নামে একটি মেয়ে আমাদের অফিসে জয়েন করেছে। সোহিনী সরল ও বুদ্ধিমতী একটা মেয়ে, খুব সুন্দর দেখতে। প্রথম যেদিন আমি ওকে দেখি সেদিন আমার চোখ আটকে গিয়েছিল। তারপর থেকে সুযোগ পেলেই আমি ওকে দেখে আমার মনটা খুশিতে ভরে যায়। সোহিনীকে আমার খুব ভালো লাগে। কিছুদিন আগে একটা নতুন প্রজেক্ট নিয়ে কাজ করার জন্য আমার বস হেল্পিং হ্যান্ড হিসেবে সোহিনীকে আমার সাথে দেয়। তখন আরো সুযোগ হয়ে যায় সোহিনীকে দেখার, সোহিনীকে চেনার। সোহিনীর সুন্দর কথাবার্তা, মার্জিত ব্যবহার আমার খুব ভালো লাগে। কাজ করতে করতে কখনো কখনো তার আঙ্গুলের সাথে আমার আঙ্গুলের স্পর্শ আমার সারা শরীরে শিহরণ জাগায়। সোহিনীকে ছাড়া আমি এখন কিছু ভাবতে পারি না। ও অফিসে না এলে আমার ভালো লাগে না। সোহিনীও হয়তো আমাকে পছন্দ করে। মোহিত মাঝখানে থামিয়ে বলল, হয়তো কেন বলছিস ভাই? তুই কি তাকে বলিসনি তোর মনের কথা? না রে, বলতে পারিনি এখনো, আর সেটা নিয়েই তো আমার মনে কষ্টটা বেশি। মোহিত বলল, কেন? রোহিত বলল, ওকে মুখ ফুটে বলার পর আমরা যখন দুজন দুজনের মনের দিক দিয়ে আরো কাছাকাছি হব, তখন তো ওকে ছাড়া আরোই কিছু ভাবতে পারবো না। বড় ভাই মজা করে বলল, ভাবার দরকারই বা কি? ওকেই বিয়ে করে নিবি। ওখানেই তো শিওর হতে পারছি না রে দাদা, ওরা জাতিতে আলাদা। কাজেই মা যদি রাজি না থাকে তখন কি হবে একবার ভেবে দেখেছিস? আমি তো আর মা বাবাকে ছেড়ে তোকে ছেড়ে থাকতে পারবো না। আবার সোহিনীর দিকে যদি আরো এগিয়ে যাই, তাহলে ওকে ছাড়া থাকা আমার কাছে কষ্টকর হবে। এই বলে রোহিত দীর্ঘশ্বাস ফেলে বলল, এবার তোর কেসটা বল। মোহিত বলল, আমাদের ঘটনাটা একেবারে অন্য ধরনের। তোর মনে আছে কিনা জানি না, কিছুদিন আগে একটা ঝড় বৃষ্টির রাতে আমি বাড়ি না ফিরে তোদের সবাইকে বলেছিলাম অফিসে আটকে আছি, বাড়ি যাব না। তবে সত্যি আমার অফিসে অডিট চলছিল বলে আমি বেরোতে প্রায় রাত 10টা বেজে গিয়েছিল। তার আগে আমাদের কলকাতায় প্রচন্ড ঝড় বৃষ্টি হয়েছে। তখনও বৃষ্টি পড়ছিল, তাই গাড়ির আলোতে বেশি দূর রাস্তা দেখা যাচ্ছিল না। আমি ধীরে ধীরে গাড়ি চালাচ্ছিলাম। নিউ মার্কেটের ওখানটায় আসতেই দেখি একটি মেয়ে আমার প্রায় গাড়ির সামনে এসে পড়ল। আমি ব্রেক করে দাঁড়িয়ে পড়লাম। দেখলাম মেয়েটি জলে পুরো ভিজে গেছে। গলায় ঝোলানো ভ্যানিটি ব্যাগ আর একটা সাদা মতো প্যাকেট বাঁ হাতে শক্ত করে ধরে রেখেছে। ডান হাত দিয়ে আমার গাড়ির বডিতে থাবড়ে থাবড়ে কিছু বলার চেষ্টা করছে। কিন্তু এত রাতে একটি অপরিচিত মেয়ের কথায় গাড়ির গেট খুলবো না বলে আবার গাড়ি পিক আপ দিতে যাব, এমন সময় দেখলাম কয়েকজন সন্নামার্কা লোক এদিকে আসছে, আর মেয়েটি তাদের দিকে একবার করে তাকিয়ে আমাকে আরো জোরে ডাকছে। আমি বুঝতে পারলাম মেয়েটি বিপদে পড়েছে। তাই আমি অনিচ্ছা সত্ত্বেও বাঁ হাত দিয়ে বাঁ দিকের গেটটা খুলে দিলাম। মেয়েটি উঠেই গেটটা লাগিয়ে দিয়ে বলল, তাড়াতাড়ি চলুন এখান থেকে। ওরা আমার পিছু ধাওয়া করেছে। লোকগুলো গাড়ির সামনের দিক থেকে এসে যেই আমার গাড়ির দুপাশে দেখতে এলো আমার গাড়িতে মেয়েটি উঠেছে কিনা, সেই সুযোগে আমি গাড়ির পিক আপ দিয়ে বেরিয়ে গেলাম। মেয়েটি পিছন ফিরে দেখে খানিকটা নিশ্চিন্ত হয়ে একটি দীর্ঘশ্বাস নিয়ে বলল, দয়া করে আমাকে একটু নীলরতন সরকার হাসপাতালে পৌঁছে দিন, আমার খুব বিপদ। আমি জিজ্ঞেস করলাম, এত রাতে এদিকে আবার হাসপাতালে? মেয়েটি বলল, আমার বাবা মরণাপন্ন অবস্থায় হাসপাতালে ইমার্জেন্সিতে আছে, এখনো বেডে দেয়নি। একটা ওষুধ হাসপাতালের কাছাকাছি দোকানগুলোতে পাইনি বলে নিউ মার্কেট থেকে নিতে এসেছিলাম, তারপরেই এই বিপদে পড়ি। আপনাকে অনেক ধন্যবাদ আমার মান সম্মান বাঁচানোর জন্য। আর তাছাড়া ওষুধগুলো খুব তাড়াতাড়ি দরকার বাবাকে বাঁচানোর জন্য। আমি মেয়েটিকে হাসপাতালে নামিয়ে দিয়ে গাড়িটা ব্যাক করছি ফেরার জন্য। এমন সময় নজর পড়ল বাঁ দিকে সিটের ওপরে সাদা রঙের প্যাকেটটা। দেখলাম ওষুধ আছে। বুঝতে পারলাম তাড়াহুড়ো করে ওই মেয়েটি ফেলে গেছে। আমি ইমার্জেন্সির গেটের দিকে তাকিয়ে গাড়িতেই বসে থাকলাম, কারণ ওষুধটা না পেয়ে এক্ষুনি ঘুরে আসবে।
কিন্তু বেশ কিছুক্ষণ পরেও যখন এলো না, তখন আমি প্যাকেটটা হাতে নিয়ে ভাবলাম দিয়ে আসি। গাড়ি থেকে নেমে এগিয়ে গেলাম ইমার্জেন্সির দিকে। কিন্তু তখনই চিন্তা হলো, না জানি আমি পেশেন্টের নাম, না জানি আমি মেয়েটির নাম, কিভাবে খুঁজবো? তবুও এগিয়ে গেলাম। ইমার্জেন্সির ওখানে গিয়ে আমি স্তব্ধ হয়ে গেলাম। মেয়েটি তার বাবার মৃতদেহের ওপর পড়ে কান্নাকাটি করছে। আমি বুঝতে পারছিলাম না কি করব, মেয়েটির কাছে যাব না বাড়ি চলে যাব। কিন্তু কেউই মেয়েটিকে সান্ত্বনা দেওয়ার জন্য নেই দেখে আমি এগিয়ে গেলাম শান্ত করতে। মেয়েটি আমাকে দেখে হঠাৎ আমাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো। কাঁদতে কাঁদতে বলল, আপনি এত সাহায্য করলেন বাবার ওষুধ আনার জন্য, কিন্তু কোনো কাজে লাগলো না। রাত 11টা হলেও একটা ব্যস্ততম হাসপাতালের ইমার্জেন্সিতে এত লোকজন, ডাক্তার নার্সের সামনে অপরিচিত একটি মেয়ে আমাকে জড়িয়ে ধরে কাঁদছে। এই পরিস্থিতির জন্য আমি তৈরি ছিলাম না। একটি সদ্য পিতৃহারা মেয়ে আমাকে অতি আপনজন ভেবে আমার বুকে মাথা রেখে দুঃখ লাঘব করতে চাইছে। তাই আমি বাধা দিতেও পারলাম না, আর সাড়াও দিলাম না। একটু পরে মেয়েটির খেয়াল হতেই আমার কাছ থেকে একটু সরে গেল। তারপর কিছুটা শান্ত হতে কথা বলে জানতে পারলাম, বাবা মেয়ে কোথাও থেকে ফেরার সময় হঠাৎ করে বাবা অসুস্থ হয়ে পড়ে। তাই মেয়েটি বাবাকে একাই এনেছিল হাসপাতালে। বাড়িতে শুধু অসুস্থ মা ছাড়া মেয়েটির আর কেউ নেই। তাই সে খুব অসহায় হয়ে পড়ল। আমিও এরকম একটি অসহায় মেয়েকে একা রেখে বেরিয়ে আসতে পারিনি। সারা রাত হাসপাতালে থেকে সান্ত্বনা দিয়ে গেছি, কয়েকবার চা খেয়ে গেছি। রাস্তার পাশে সারা রাত খোলা থাকে সেই দোকান থেকে। জানতে পারলাম মেয়েটির নাম পুনম। ভোর হতেই আমি গাড়ি জোগাড় করে ওর বাবাকে নিয়ে প্রথমে ওদের বাড়িতে যাই, তারপর আবার শ্মশান ঘাটে গেছি। তখন অবশ্য ওদের পাড়ার কিছু লোকজন ছিল। শ্মশানে গিয়ে দাহ শুরু হলে পুনমকে দেখা করে আমি চলে আসি। বললাম, আমার কোনো সাহায্যের দরকার হলে বলো। পুনম আমাকে খুব করে অনুরোধ করে 1-2 দিন পর একবার ওদের বাড়ি যেতে। আমি 2 দিন পরেই অফিস থেকে আগে বেরিয়ে আবার ওদের বাড়ি যাই। পুনমকে এবার যেন আমি নতুন করে দেখলাম। তার রূপ, তার সৌন্দর্য, তার নিষ্পাপ চোখ দুটি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। পুনম তার মায়ের সাথে পরিচয় করালো। মায়ের সাথে কথা বলে বুঝতে পারলাম পুনম আমাকে দেবতার আসনে বসিয়েছে। সেদিন রাতে আমি শুধুমাত্র একটা অসহায় মেয়েকে সাহায্য করতে চেয়েছিলাম। সেদিন আমার মন আর দৃষ্টি ছিল সম্পূর্ণভাবে পবিত্র। তাই হয়তো এই সম্মান। পুনমরা খুবই গরিব, কিন্তু আত্মমর্যাদা আছে। আমি সেদিন যে খরচ করেছিলাম, পুনমের মা সেই টাকা ফেরত দিতে এসেছিল, কিন্তু আমি কোনো মতেই নিইনি। ওদের অনুরোধে পুনমের বাবার কাজের সময়ও আমি গিয়েছিলাম। আর তারপর থেকে ধীরে ধীরে পুনমকে আমি ভালোবেসে ফেলেছি। বুঝতে পারলাম পুনম আমাকে খুবই পছন্দ করে। কিন্তু কিছুদিন পর হঠাৎ একদিন পুনম আমাকে ফোন করে পরিষ্কার বলে দিল, আমার সাথে সে আর কোনো যোগাযোগ রাখতে চায় না। আমি সেদিনই দেখা করে বলেছিলাম, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে নিয়েই বাঁচতে চাই। পুনম বলল, আমি এই ভয়টাই পাচ্ছিলাম। আপনি আমাকে আপনার জীবনের সাথে জড়িয়ে নিজের জীবনটাকে নষ্ট করবেন না, কারণ আমরা অনেক গরিব। আপনাদের স্ট্যাটাসের ধারে কাছেও আমরা থাকতে পারবো না। পুনম শেষ পর্যন্ত আমাকে শর্ত দিয়েছে, আমার বাবা মা ভাই সবকিছু জেনে বুঝে স্বেচ্ছায় পুনমের সাথে বিয়েতে রাজি থাকলে তবেই পুনম আমাকে বিয়ে করবে। কিন্তু ভাই, তুই তো বাবা মাকে জানিস, তারা তো কোনো মতেই রাজি হবে না। আর তার জন্যই আমার এত চিন্তা। ছোট ভাই রোহিত এতক্ষণ এক মনে দাদার কথা শুনছিল। এখন বলল, দাদা তুই তো সিনেমাকেও হার মানিয়ে দিলি। চিন্তা করিস না, আমরা 2 ভাই একসাথে এর উপায় বের করব এবং বাবা মাকে রাজি করাবো। এরপর 2 ভাইয়ের মধ্যে তাদের প্রেমের গল্পের দেওয়া নেওয়া চালু হলো। কিন্তু আসল ভয়, মানে বাবা মায়ের ভয়, মনের মধ্যে রয়ে গেল। যে ভয়ের ছাপ প্রতিনিয়ত তাদের চোখে মুখে দেখা যাচ্ছিল। সাধনবাবুর মতো পূরবী দেবী বুঝতে পারছিলেন কিছু একটা হয়েছে ছেলেদের। আগের মতো হাসি খুশি থাকে না, কথাও বলে না দরকার ছাড়া। তাই সিদ্ধান্ত নিলেন 2 ছেলেকে বিয়ে দিয়ে সংসারে বেঁধে ফেলতে হবে। নিজের পছন্দমতো মেয়ে ঠিকও করে ফেললেন। কিন্তু এই সিদ্ধান্ত সাধনবাবুর মন সায় দিল না। তিনি বললেন, ওরা বড় হয়েছে পূরবী, ওদের মনের কথা না জেনে এমন সিদ্ধান্ত ভুল হবে না তো? পূরবী দেবী রেগে বললেন, তুমি চুপ করে থাকো,
আমি ওদের পেটে ধরেছি, মানুষ করেছি। আমি ওদের পছন্দ অপছন্দ জানি। আমি বুঝি ওদের কোনটা ভালো কোনটা মন্দ। ওদের সময় নেই, তাই ওরা সবকিছু ভাবার সময় পায় না। বাবা মায়ের জন্য চাপা ভয় আর নিজেদের প্রেমের আবেগ বা আনন্দ, এই দুয়ে মিলে দিন পেরিয়ে যাচ্ছিল। কিন্তু একদিন পূরবী দেবী ছেলেদেরকে ডেকে ঘোষণা করলেন, 2 মাস পরেই বিয়ে। তোমাদের জন্য 2টি মেয়ে ঠিক করেছি। শুভ দিন দেখা হয়ে গেছে। মোহিত বলল, কিন্তু মা। পূরবী দেবী কড়া স্বরে বললেন, কোনো কিন্তু নয়। আমি জানি কোনটাতে তোমাদের ভালো হবে। সেদিন রাতে 2 ভাই কেউ খায়নি, ঘুমাতেও পারেনি। মাথা ধরেছিল, শরীর অসুস্থ হয়ে পড়ল। সকালে একজনের বমি, মাথা ব্যথা, আর একজন জ্বরে কাতর। সাধনবাবু ছুটে গেলেন ছেলেদের ঘরে। ছেলেদের এমন দশা দেখে স্তম্ভিত। মোহিত কাঁপা কাঁপা গলায় বলল, বাবা, আমরা তোমাদের অসম্মান করতে চাই না, কিন্তু আমাদের মনও তো একটা জিনিস। ভাই তার অফিসের একটি মেয়েকে ভালোবাসে। মেয়েটি আমাদের থেকে একটু নিম্ন জাতির, তাই তার চিন্তা তোমরা রাজি হবে কিনা। বলো বাবা, তোমরা রাজি হবে তো? ভাইয়ের বিয়ে ওই মেয়েটির সাথেই দেবে তো? এরপর সাধনবাবু গেলেন ছোট ছেলে রোহিতকে দেখতে। রোহিত জ্বরের ঘোরেই বলল, বাবা, তোমাদের কাছে আমি বহুদিন কিছু চাইনি, এখন চাইছি, বলো দেবে? সাধনবাবু ছেলের মাথায় হাত বোলাতে বোলাতে বলল, বল বাবা বল, নিশ্চয়ই দেওয়ার চেষ্টা করব। রোহিত বলল, দাদা একটা গরিব ঘরের মেয়েকে ভালোবাসে। তোমরা তার সাথে দাদার বিয়ে মেনে নেবে? বলো, কথা দাও মেনে নেবে? বলতে বলতে রোহিত জ্বরে বেহুশ হয়ে একই কথা বলে যাচ্ছে। বলো বাবা, কথা দাও, তোমরা মেনে নেবে? তোমরা মেনে নেবে? সাধনবাবু স্তব্ধ, 2 চোখে জল গড়িয়ে পড়ল। পূরবী দেবীও আগেই এসে সব কথা শুনলেন। প্রথমবার তারা উপলব্ধি করলেন, তারা কখনো ছেলেদের মনের কথা বুঝতে পারেননি, বোঝার চেষ্টাও করেননি। পূরবী দেবীও ছেলেদের এই অবস্থা দেখে কাঁদতে লাগলেন। সাধনবাবু পূরবী দেবীর হাত ধরে বললেন, আমরা যদি নিজেদের সন্তানদের মনের কথা না বুঝি, তাহলে আমরা কেমন বাবা মা? তাহলে আমাদের কিসের ভালোবাসা? পূরবী দেবী বললেন, আমি ভুল বুঝেছিলাম। আমার ছেলেরা বড় হয়েছে, কিন্তু আমি এখনো ওদেরকে ছোটবেলার চোখেই দেখছিলাম। এটা আমার ভুল ছিল। কয়েকদিন পর বাবা মায়ের অনুরোধে একদিন বিকালে ছেলেদের সাথে বাড়িতে এলো পুনম আর সোহিনী। বৌমাদের রূপ দেখে সাধনবাবু ও পূরবী দেবীর চোখ জুড়িয়ে গেল। হবু শ্বশুর শাশুড়িকে প্রণাম করে উঠে দাঁড়াতে পূরবী দেবী 2 হবু বৌমাকে পরিয়ে দিলেন একটি করে সোনার নেকলেস। বললেন, তোরা আমার বাড়িতে বৌমা নয়, আমার মেয়ে হয়ে থাকিস। সাধনবাবু টিপ্পনি কেটে বললেন, গিন্নি, তুমি গোহারা হেরে গিয়েও সবার মন জিতে নিলে। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। আমার নিজের লেখা এই গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। গল্পটি শেষ পর্যন্ত দেখার জন্য আমি গোপীকান্ত বাগ নিবেদনে গোপীকান্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল প্রেস করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন। নমস্কার।